মূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, ট্যাক্স সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সে তথ্যটিও কিন্তু দিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া বাংলাদেশে আমার অনেক অনেক দর্শক আছেন, বাংলাদেশের দর্শকেরাও যারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আসতে চান কিংবা বিভিন্ন ক্যাটাগরিতে, সে তথ্যগুলো কিন্তু থাকে আমার এই অনুষ্ঠানে। থাকে রাজনৈতিক বিশ্লেষণও, গোটা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ, সেগুলো থেকে আমরা 2টি কিংবা 3টি বিষয় বেছে নিয়ে আমরা আলোচনা করি রাজনৈতিক বিশ্লেষণ। এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাম্পের আমলে কেমন হবে আমেরিকার অর্থনীতি, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি মোহাম্মদ আজাদ, রিয়েল এস্টেট ডেভেলপার এবং রিপাবলিকান লিডার। শুরুতেই জানতে চাই কেমন আছেন আজকে আপনি? দা নূপুর চৌধুরী শোতে প্রথম এসেছেন, কেমন আছেন শুরুতেই জেনে নিতে চাই। অনেক অনেক ভালো আছি, থ্যাংক ইউ নূপুর আপা। দিস ইজ মাই সেকেন্ড টাইম ফেসিং ইউ। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ ইনভাইটিং মি হিয়ার টুডে, and always appreciate all of your support, all your information to the community, and we share some of the issues what we know. থ্যাংক ইউ, এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ সবাই আমরা ব্যস্ত থাকি নিউ ইয়র্কে, তারপরেও এই ব্যস্ততার মাঝে সময়টুকু দিয়েছেন, সে কারণে দা নূপুর চৌধুরী শোর পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমন হবে ট্রাম্পের আমলের অর্থনীতি। আমরা এই বিষয়টি নিয়ে যদি আপনাকে ছোট ছোট উদাহরণ তুলে ধরি, আমি ভোটের আগে অনেককেই জিজ্ঞেস করেছি, কারণ আমি হচ্ছে সব সময় একটু মানুষের মতামত গুলোকে গুরুত্ব দেই, যে তারা কোন চিন্তা ভাবনায় কাকে ভোট দিবেন কিংবা কোন ইস্যুটি এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেকে যারা এর আগে ডেমোক্রেট দলের প্রার্থীদের ভোট দিয়েছেন কিংবা প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নিয়েছেন, এবার তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে বেশ কটি কারণের মধ্যে একটি হচ্ছে অর্থনীতি, কারণ দ্রব্যমূল্যের এত দাম কিংবা মূল্যস্ফীতি আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, সে কারণে শুরুতেই আপনার কাছে আমি একটু জানতে চাই, যে আশা নিয়ে আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিয়েছেন অর্থনীতির ক্ষেত্রে, সেই আশাটি কি পূরণ করা সম্ভব কিনা? অ্যাবসলিউটলি। একটু যদি পিছনে যাই, আমি আরো অনেকগুলো টক শো করেছিলাম, সেগুলোতে অনেক ধরনের সুন্দর সুন্দর কথা বলেছিলাম, এবং সেগুলো আসলে ট্রাম্পের যে প্ল্যান, ইকোনমিক প্ল্যান, আপনি হয়তো শুনেছেন, জেনেছেন, দেখেছেন যে এই আমেরিকার মানুষ কতটাই ট্রাম্পকে ভালোবাসে, এটা আমার আর বলার কোনো অপেক্ষা রাখে না। শুধু এটাই না, আমাদের বাঙালি, বাংলাদেশি, মুসলিম কমিউনিটির ভিতরে হাজার হাজার লোক ট্রাম্পকে ভোট দিয়েছে। আমি শুধু একটা ছোট্ট একটা উদাহরণ দিব, সেটা হলো যে নিউ ইয়র্কে আপনি জানেন যে ওটা সবসময় ডেমোক্রেটিক স্টেট, ওখানে রিপাবলিকান অনেক সময় ওখানে ক্যাম্পেইনেও যায়, ওরা চিন্তা করে যে ওখানে যাই সময় নষ্ট করার থেকে অন্য একটা স্টেটে যদি আমি যাই সেটা আমার জন্য আরো অনেক ভালো হবে। এবার সেই স্টেটেও আপনার 44% ভোট পেয়েছে রিপাবলিকান। শুধু তাই নয়, আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে বৃহত্তর একটা পপুলেশন এখন ট্রাম্পের ভিক্টোরি পার্টি করতেছে, ট্রাম্পের অর্গানাইজেশনের সাথে অ্যাড হচ্ছে, ডেমোক্রেটিক থেকে রিপাবলিকানে চেঞ্জ হচ্ছে। কারণটা হলো, আমি যেই বিষয়টা নিয়ে আজকে আপনি আমাকে কথা বলতে বলছেন, সেটা হলো ট্রাম্পের আমলে অর্থনীতি কিরকম হবে। আমি প্রথম একেবারেই ছোট করে বলে আসবো যে ট্রাম্পের সময় অর্থনীতি অনেক 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 ভালো হবে। আচ্ছা, তার মেইন কারণটা হলো যে ইমিগ্রেশন। আপনার ইমিগ্রেশনের বিষয়টাকে উনি যেভাবে কন্ট্রোল করবে বলে একটা প্ল্যান করেছে, সেই প্ল্যানিং এর মধ্যে আপনার ইকোনমি অবশ্যই অনেক ভালো করবে। জেডি ভ্যান্স, হুইচ ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট, সে বলছে একটা ম্যাসিভ ডিপোর্টেশন নিয়ে আসবে। ট্রাম্প যে ওয়াল করার কথা ছিল, সেই ওয়ালটা সে ফিনিশ করতে পারেনি, সেটাকে সে ফিনিশ করবে, কাটিং ডাউন অল দ্য লিগ্যাল
ইমিগ্রেন্ট, এই যে মানে কাজগুলা, সেই কাজগুলা সে শুধু খালি এদেশের ইকোনমিকে ডেভেলপ করার জন্যই সে এই জিনিসগুলোর প্রতি নজর দিচ্ছে এবং এই জিনিসগুলোর প্রতি সে সময় দিচ্ছে। এবং তার টিমকে, আপনি হয়তো জানেন, তার এক্সিকিউটিভ টিম গঠন করা নিয়ে সে এখন ব্যস্ত হয়ে পড়েছে যে কিভাবে যে প্রতিশ্রুতি সে দিয়েছে সেটা রক্ষা করবে। আপনি অর্থনীতির কথা যখন আমরা চিন্তা করব, তখন অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে ট্রাম্পের আমলে সে লোয়ার দ্য ট্যাক্স যে জিনিসটা, সেটা নিয়ে সে অনেক গুড প্ল্যান তৈরি করেছে। 2017-তে ট্রাম্প একটা ট্যাক্স কাটের একটা প্ল্যান তৈরি করেছিল। সেই প্ল্যানটা সে ফিনিশ করে যেতে পারেনি, কারণ 4 বছরের মধ্যে 2017-তে যে প্ল্যানটা করেছিল সেটা সে এক্সিকিউট করতে পারেনি। সে বলেছে যে অ্যাক্রস দ্য বোর্ড, এদার আপনি কর্পোরেট বলেন বা ইন্ডিভিজুয়াল বলেন, যাই বলেন, সে বলছে ওখানে সবসময় সে ট্যাক্স কাট করবে এবং ট্যাক্সের প্রতি সে নজর দিবে যাতে হাই ট্যাক্স না হয়। আমি এই ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আরো দুজন সম্মানিত অতিথি যুক্ত হবেন, আমি তাদেরকে একটু নিয়ে নিতে চাই। আমাদের সাথে আছেন পিনাকি তালুকদার, সিনিয়র সাংবাদিক, এবং সবাই আমার খুব পছন্দের মানুষ। আমাদের সাথে আছেন শাহাবুদ্দিন সাগর, তিনি নবযুগ পত্রিকার সম্পাদক। দুজন সাংবাদিক এবং সম্পাদককে নেওয়ার কারণটি হচ্ছে তারা একদম ভোটের মাঠ থেকে শুরু করে সমস্ত তথ্যগুলোই সংগ্রহ করেছেন, ভোটারদের সাথে কথা বলেছেন। সেই আলোকে মূলত আমরা সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব, এবং আমাদের আজকের মূল যে বিষয় থিমটি, কেমন হবে ট্রাম্পের আমলের অর্থনীতি অভিবাসনীতে, আসলে ট্রাম্পের আমলে কেমন হবে আমেরিকা, সেই চিত্রটি মূলত আমরা এই তিনজনের কাছ থেকে নিয়ে নিব। অর্থনীতি নিয়ে আমি আজাদ সম্মানিত অতিথি, তার সাথে কথা বলছিলাম। আমি শাহাবুদ্দিন সাগর, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আমি একটু শুরুতে জানতে চাই যে মানুষের মধ্যে ট্রাম্প মানে আতঙ্ক তৈরি হয়েছে এক ধরনের, এবং এক ধরনের আস্থাও তৈরি হয়েছে, মানে দুই ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। এটি একদম সাধারণ মানুষের, যদি আমি মনস্তাত্ত্বিক জগৎ নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করি, তো আমি সাগর, আপনার কাছে আমি এই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। ট্রাম্পকে নিয়ে কেন বিপরীতমুখী মানুষদের মধ্যে এই যে এক ধরনের আতঙ্ক, আবার স্বস্তি, আবার উচ্ছ্বাস, আমি একটু শাহাবুদ্দিন সাগর আপনার কাছে জেনে নিতে চাই। ধন্যবাদ নূপুর চৌধুরী। আপনার মাধ্যমে যারা এই শো দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিউ ইয়র্কে তো এখন শীতের রাত 10টা। আমার দুই প্যানেলিস্ট দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এ ধরনের আলোচনায় ড্রেস আপ তাদের খুব ভালো লাগছে। নূপুর চৌধুরী, আপনার খুব সুন্দর লাগছে। যাই হোক, আমি খুব সাদামাটা ভাবেই বিষয়টাকে আলাপ করতে চাই, তাত্ত্বিক কোনো কথাবার্তা না বলে। আপনার অনেকগুলো শো আমি দেখেছি, খুব ইনফরমেটিভ, অনেকে আলোচনা করেছে, অনেকেই এই ট্রাম্পের এই আমলের গুরুত্বগুলি বলেছে। তা আমি একটু মানে দর্শকদের সাদা বিষয়টিকে বোঝানোর জন্য বলছি যে আমেরিকার এখন সবচেয়ে ভাগ্যবান একজন মানুষ ট্রাম্প, কারণ তিনি অনেকগুলি রেকর্ড ভঙ্গ করেই আজকে আগামী 20 তারিখ সব যদি ঠিক থাকে তাহলে তিনি হোয়াইট হাউসে যাবেন। ভাগ্যবান বলছি এ কারণেই, আসলে ট্রাম্পকে এই অবস্থায় এনে দেওয়ার পেছনে একটি নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে আমার দৃষ্টিতে ডেমোক্রেটরা। কারণ ডেমোক্রেটরা আমেরিকার মূল স্রোতের বাইরে গিয়ে রেকর্ড সৃষ্টি করার চেষ্টা করেছে। তিনি যখন 2016 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন একজন নারীকে তার প্রতিদ্বন্দ্বী বানিয়েছেন। তিনি সেই নারীকে প্রতিদ্বন্দ্বিতায় জয় করে আমেরিকার মসনদ দখল করেছেন। 2020 সালে তিনি একজন পুরুষের প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়লাভ করতে পারেননি। ডেমোক্রেটরা আবার একই কাজটি করেছেন 2024 সালে, তার কোর্টে বলটি দিয়েছেন। তিনি একজন নারী প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আজকে ক্ষমতার মসনদে বসছেন। আমি এই জন্য বলছি, এই ক্ষমতায় অধিষ্ঠিত করে দেওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে ডেমোক্রেটরা, তার কোর্টে বলটুকু দিয়েছে। আমি ট্রাম্পকে দেখি যে অন্য চোখে, যেমন একজন মানুষ আমেরিকার ইতিহাসে আপনি দেখবেন যে 4টি বছর আদালতে ঘুরতে ঘুরতে তার 4টি বছর পার হয়ে গেছে তার প্রেসিডেন্সি চলে যাওয়ার পরে। এটাকে যদি আপনি মনে করেন তিনি
প্রতিবাদী মানুষ। তিনি যে প্রতিশ্রুতিগুলি দেন, আমি আসতেছি, যিনি প্রতিশ্রুতিগুলি দেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মানুষ। তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, আপনি দেখবেন যে গণমাধ্যমগুলিতে যে খবর এসছে যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে 7টি কাজকে প্রায়োরিটি দিবেন: অভিবাসন, অর্থনীতি, গর্ভপাত রোধ করা যে আইনটি আছে সেটি, তারপরে আপনার যে একটু আগেই আমাদের আজাদ ভাই বললেন দেয়াল নির্মাণ, মানে মোটামুটি মেক আমেরিকা গ্রেট এগেইন যে কর্মসূচি আছে সেটি বাস্তবায়ন করার জন্য। কিন্তু আপনারা কি খেয়াল করছেন এই 5-10 দিনের মধ্যে ট্রাম্পের অনেক কিছু নমনীয়তা? আপনার মনে আছে নূপুর চৌধুরী, আপনিও কভার করছিলেন এই ঘটনাগুলো। যেমন যখন 2020 সালে বাইডেন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ট্রাম্প কিন্তু কাটিসি কলের জন্য বাইডেনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি, বাইডেন কিন্তু যাননি। এবং তিনি যখন ক্ষমতা শেষ করে যান, মাইক পেন্সের হাতে ক্ষমতা দিয়েই তিনি হোয়াইট হাউস ছেড়েছিলেন, ওই কাটিসিটুকু তিনি দেখাননি। কিন্তু তিনি সেই বাইডেনের কাছে নমনীয় হয়ে এবার হোয়াইট হাউসে কাটিসি কলনে গেছেন, তিনি কথাবার্তা বলেছেন, আমেরিকার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন আগে ট্রাম্প, অর্থাৎ 2020 সালের ট্রাম্প এবং 2024 সালের ট্রাম্পের মধ্যে ভিন্নতা আছে। আমি ট্রাম্পের ক্ষেত্রে এটি অনেক সময় হয়েছে, যত গর্জে তত বসে না। আপনি চেয়ারে যখন মানুষ বসে অনেক কিছু তিনি করতে পারেন না। যেমন আপনি মনে করেন তিনি যে কঠোর থেকে একটা নমনীয় হয়েছেন আমেরিকানদের স্বার্থে। আপনি দেখবেন তিনি যখন প্রচার শুরু করেন মুসলিমদের বিরুদ্ধে কিন্তু তিনি ব্যাপকভাবে কথা বলেছেন, কিন্তু তিনি শেষে এসে মুসলিমের বিরুদ্ধে তেমন কোনো কথা বলেননি এবং তিনি মুসলিমদের ভোট নিয়েই ক্ষমতার মসনদে বসছেন। এটা মোটামুটি পরিষ্কার। আমি যে অর্থে বলছি যে আতঙ্ক, অভিবাসনের, তবে তিনি প্রথম থেকেই 2016 সালে যখন ইলেকশন করেন সেই থেকে তিনি বলছিলেন যে অভিবাসনটাকে তিনি একটু কঠোর করবেন। এবারও তিনি বলেছেন, এবারও আপনি যদি মনে আছে, আমি একটু শেষ করি, আমি তার সঙ্গে আমি পুরোটাই একমত। শুনেন, আপনার বাড়ি, আপনি একটি বাড়ি ক্রয় করেছেন, আপনি একটি বাড়ির তত্ত্বাবধান করেন, এই বাড়িটাকে নিরাপদ করার জন্য যতটুকু করা দরকার আপনি তো তাই করবেন। তিনি আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকাকে নিরাপদ রাখার জন্য, আমেরিকার সীমান্তকে নিরাপদ রাখার জন্য, আমেরিকানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তিনি সীমান্তে কাঁটাতারে বেড়া দিবেন, তিনি অভিবাসীদেরকে গণহারে বহিষ্কার করবেন বা ডিপোর্ট করবেন। এটি তার নির্বাচনের ইস্তেহার, জনগণ তাকে ইস্তেহারের সমর্থন দিয়েছে। সে যদি এই পদক্ষেপ নেয় এটাতে বিস্ময়ের কোনো কারণ নেই, কারণ জনগণ তো তাকে ম্যান্ডেটটুকু দিয়েছে কাজটুকু করার জন্য। তিনি তার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল তাকে স্পষ্টতই বলেছে আমি সীমান্তে বেড়া দিব, আমি সীমান্ত কড়াকড়ি করব, আমি গণহারে ডিপোর্ট করব। এই কথাগুলি কিন্তু আমেরিকানরা মেনেই তাকে এই যে ভোট দিয়েছেন এবং ভূমিধস বিজয় করেছেন। সুতরাং এই কমিটমেন্ট যদি তিনি রক্ষা করতে না পারেন, তাইলে যদিও বা তার আবার কোনো প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমেরিকাতে ইতিহাস নাই দুইবারের পরে। তো সুতরাং এবারে 4 বছরে তিনি হয়তো মহান হবেন, হয়তো আমেরিকানদের মানুষের মন জয় করবেন, হয়তো তিনি একটি কঠিন দৃষ্টান্ত স্থাপন করবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসবো, তবে পিনাকি তালুকদারের কাছ থেকে এসে তারপরে, যেহেতু আমার আরো দুজন প্যানেলিস্ট আছে, যে বিষয়টি আমি একটু মানতে নারাজ শাহাবুদ্দিন সাগর, সেটি হচ্ছে আমি নিজেও অভিবাসী এবং এটি হচ্ছে আমেরিকার বিউটি, যে আপনি প্রত্যেক দেশের মানুষকে, গোটা বিশ্বের মানুষকে উদার হাতে আমেরিকা গ্রহণ করতে পারে। আপনি নিরাপত্তার কথা বলতে পারেন, আপনি বলতে পারেন যে ঠিক আছে কতটুকু আমরা অভিবাসী নিব, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে যখন অভিবাসীদের বিতরণের কথা বলে তখন কিন্তু মনে হয় যে আমাদের কথাও বলছে, কারণ আমরা কিন্তু এখানে স্থায়ীভাবে যে একদম জন্মসূত্রে একদম হোয়াইট একজন মানুষ সেটি কিন্তু নই, সেটি কিন্তু ভুলে গেলে হবে না। কিন্তু আমাদের যেটি সমস্যা হয়, আমরা যারা অভিবাসী মানুষ আমেরিকার পাসপোর্টটি পাওয়ার পরই ভুলে যাই যে আমি কিভাবে এদেশে এসেছি, কিংবা আমার গায়ের রংটি এখনো ব্রাউন আছে, এখনো সাদা হয়ে যায়নি। আমি সেই প্রসঙ্গে আসবো, তবে আমি পিনাকি তালুকদার আপনার কাছে যেতে চাই যে অবশ্যই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো মানুষজন গ্রহণ করেছে বলেই, ভোটাররা গ্রহণ করেছে বলেই তার, আমি বলবো যে এবার পপুলার ভোটও অনেক অনেক বেশি পেয়েছে। শুধু তাই নয়, আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমি ভোটের 2 দিন কিংবা 3 দিন আগে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় যখন ঘুরছিলাম, আমি তখন বলেছিলাম যে একটি ডেমোক্রেট স্টেটে
যেটি আপনাদের মনে থাকার কথা, 16 সালে যখন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী মাঠে নামলেন, আমরা ভোটটি দিয়ে এসেও কিন্তু অনেকে বলেননি যে আমি সাবেক প্রেসিডেন্ট মানে ট্রাম্পকে ভোট দিয়েছি, কারণ ট্রাম্পের প্রতি এত নেতিবাচক ধারণা ছিল। 20 সালেও তাই, যে অনেকে ভোট দিয়েছেন ঠিক আছে, কিন্তু 24-এ এসে প্রকাশ্যে ভোটের আগে আমি বাড়িগুলোর সামনে ট্রাম্পের ব্যানার দেখেছি। এটি নিউ ইয়র্কের কথা বলছি, আমি কোনো রেড স্টেটের কথা বলছি না। তখনই আমি বলেছিলাম যে বলা হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মোটেও হাড্ডাহাড্ডি লড়াই হবে না, ট্রাম্প নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনবেন। তার কারণটি হচ্ছে একটি ডেমোক্রেট স্টেটের অবস্থায় যদি এমন হয়, যেগুলো দোদুল্যমান স্টেট কিংবা রেড স্টেটের মানুষের অবস্থাটি কেমন, সেটি অনেকগুলো কারণ আছে। সেই বিশ্লেষণে যাওয়ার আগে আজকে যেহেতু আমার প্রসঙ্গটি হচ্ছে ট্রাম্প মানেই হচ্ছে একদিকে আতঙ্ক, আরেকদিকে হচ্ছে স্বস্তি। যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন, আমরা নিরাপত্তা চাই, আমরা অর্থনীতির উন্নয়ন চাই, আমরা চাই যে এই যে মূল্যস্ফীতি সেটি কমে যাক, সবকিছুই আমরা চাই। সে কারণে ট্রাম্পের নামের পাশে দুই ধরনের বিশেষণ কাজ করে, নেতিবাচক এবং ইতিবাচক। সেই আলোকে পিনাকি তালুকদার, আপনার কাছে আমি একটু জানতে চাই, অনেকের সাথেই কথা বলেছেন, ভোটের আগেও বলেছেন, ভোটের পরেও বলেছেন, ট্রাম্পের প্রতি যে সমর্থন প্রকাশ্যে এবার সমর্থন দিয়ে তাকে বিজয় করে এনেছে, যেটি হচ্ছে যাকে কেউ কোনোদিন কেউ রিপাবলিকান দলের কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট না দিল, সে এবার ট্রাম্পকে ভোট দিয়েছেন, এই ইতিহাসও আছে। পিনাকি তালুকদার। আপনাকে অনেক ধন্যবাদ দুপুর চৌধুরী, আপনার সুন্দর অনুষ্ঠানে আজকেও আমরা সুযোগ পেয়েছি। সাগর ভাই আছেন, আজাদ ভাই আছেন। আজাদ ভাই শুরুতে সুন্দর বলছেন অর্থনৈতিক বিষয়টা, আর ওভারঅল সাগর ভাই যে কথা বলছেন তার সাথে আমি আসলে অনেকটাই একমত। ট্রাম্প এমনই, ট্রাম্প মানে একটা আসলে কি বলা যায়, ট্রাম্প মানে একটা আলোচনা সমালোচনা, ট্রাম্প মানে অন্যরকম কিছু একটা। এটা যদি আমরা একটু সংক্ষেপে বলি, আপনি দেখুন ট্রাম্প আগে একবার প্রেসিডেন্ট ছিলেন, তারও আগে গত প্রায় 4 দশক ধরেই ট্রাম্প কিন্তু শুধু আমেরিকা না, বিশ্বব্যাপী একটা পরিচিত ব্যক্তিত্ব। ব্যবসা বলেন, তার যে এই তার ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ব্যবসা, ট্রাম্প ক্যাসিনো, সবকিছু মিলে আসে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার উপস্থাপনা, রাজনীতির বাইরে থেকে এসে একটা মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, দ্বিতীয়বার হেরে যাওয়া, আবার বিজয়ী হওয়া, ট্রাম্প মানে একটা চমক, এটা হলো এক কথায় বলা যায়। তো সেই চমক ব্যক্তিটি আবার চমক নিয়ে আসছে। এবং সাগর ভাইয়ের কথা যদি বলি, যে যেহেতু আর আসার সুযোগ নাই, দরকারও নাই, তো এইবার যে সে অনেক চমক দেখাবে, তার রূপ কিন্তু আমরা এখনই পাচ্ছি। হ্যাঁ, তার যে যে মানুষগুলা তিনি একজনের পর একজন সিলেক্ট করছেন, প্রত্যেকটা মানুষকে নিয়েই বিশ্বব্যাপী বলা যায় বিতর্কের ঝড় উঠছে। এবং সেই ঝড় কি হবে এবং অর্থনীতিতে এটা কতটা প্রভাব পড়বে, সেটা হয়তো বা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে কারণে ট্রাম্প এত ভূমিধস বিজয় যে হয়েছে, একদম সিনেটে সব জায়গায় তাদের যেমন একক আধিপত্য নিয়ে আসছেন, আমার যেটা মনে হচ্ছে এটা মূল কারণ কিন্তু এটা এই যে অভিবাসী সংক্রান্ত বিষয়টা। এখন অভিবাসী বলতে আমরা বেশিরভাগ মানুষ যেটা বুঝি যে যারা অভিবাসী, যারা অন্য দেশ থেকে আসছে তাদেরকে বের করে দিবে। ট্রাম্প কিন্তু বারবার বলছে যারা অবৈধ অভিবাসী তাদেরকে তারা বের করে দিবে। এই বিষয়ে হয়তো একটা বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। সেটা কিন্তু যারা বৈধ আছে তাদের বিষয়ে তার কোনো বক্তব্য নাই, যারা বৈধভাবে আসবে তাদের বিষয়ে কিন্তু কোনো বক্তব্য নেই। বিষয় হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি, এই নিউ ইয়র্কে আমরা দেখতে পাচ্ছি, বা বিভিন্ন সিটিতে আমরা যাই নিয়মিত, বিভিন্ন জায়গায় আমরা যে ঘুরছি আমেরিকাতে দেখছি যে ব্যাপক হারে কিন্তু গত 4 বছরে এই ডেমোক্রেট আমলে যে একটা অবৈধ অভিবাসী যে একটা আগমন এই দেশে হয়েছে, সেটা কিন্তু আমাদের যে আমরা যারা অভিবাসী, আমাদের বেশিরভাগ মানুষ সেটা পছন্দ করছে না। তো তারা এখানে যারা হোয়াইট পিপুল তারা কেন পছন্দ করবে? এবং সেই উত্তরটা কিন্তু আমরা এই নির্বাচনে দেখেছি। এবং এটার প্রভাব, যেহেতু এই ভূমিধস বিজয়টা এসেছে ওনার এই একটা এই মাস্টার কার্ডকে হাতিয়ার হিসেবে নিয়ে, তো এটার তো উনি একটা রেজাল্ট উনি একটা দেখাতে চাইবে। এখন এটার প্রভাব আমরা আস্তে আস্তে দেখবো। এবং তার যে বিভিন্ন জায়গায় তার যে লোকগুলা তিনি বসাচ্ছেন, সেগুলো নিয়ে বললাম যে অনেক আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। তবে এবং ট্রাম্প নিজে যেহেতু একজন বড় ব্যবসায়ী মানুষ এবং বিজনেস উনি ভালো বুঝেন, অর্থনীতি হয়তোবা আগের চেয়ে একটু ভালো হবে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু সবচেয়ে যে এবারের নির্বাচনের পর যেটা হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আসবে সম্ভবত অভিবাসন আইন, অভিবাসন যে নীতিমালা, এই বিষয়গুলো নিয়ে। কারণ আইনগুলো পাশ করতে তাদের কোনো ব্যাগ পোয়াতে হবে না, দুই জায়গায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের কারো যেহেতু ধার ধরা বিষয়টা আসছে না। তারপর সাগর ভাই যেটা বলছেন যে একটা মানুষ যখন চেয়ারে বসে তখন যত বর্ষে যত গর্জে তত বর্ষে না, এটার একটা চমক হয়তো বা থাকতে পারে। তো ওভারঅল আমরা এটা বলতে পারি যে অভিবাসন বিষয়ে অনেক অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন আসবে। এবং আমার মনে হচ্ছে বেশিরভাগ আমেরিকার
যারা আমেরিকানবাসী, যারা বৈধ অভিবাসী, তাদেরও কিন্তু এটাই চাওয়া, এবং সেদিকে হয়তো বা এখন আগাচ্ছে। অবশ্যই, এবং আমিও শাহাবুদ্দিন সাগরের সাথে বেশ কটি বিষয়ে একমত যে এবার ট্রাম্পের বিজয় হওয়ার পিছনে ডেমোক্রেটদের অবদান আছে, কারণ এবার এন্টি ডেমোক্রেট যে ভোট মাঠ সেটি কাজ করেছে। নারীদের বিষয়টি নিয়ে আমি পরে সাগর ভাইকে একটু প্রশ্ন করবো অন্যভাবেই। এবং আরেকটি বিষয়ে একমত, আর সেটি হচ্ছে আপনাদের দুজনের সাথে, অবশ্যই আমেরিকা হচ্ছে দুহাত ভরে অভিবাসীদের নেয়, কিন্তু ট্রাম্পের যে বিষয়টি হচ্ছে তিনি বারবার যে কথাটি বলেছে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে নয়, এবং তিনি ভোট দিয়েও এবারও যে বিষয়টি বলেছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে বিজয় হওয়ার পরে 5ই নভেম্বর তিনি যখন ভোট দিয়ে বের হলেন, কোন ইস্যুটি সবচেয়ে তিনি বেশি গুরুত্ব দিবেন, তিনি প্রথম শব্দটি বলেছেন বর্ডার। তার মানে হচ্ছে তিনি চান না যে সীমান্ত উন্মুক্ত হয়ে যাক, এবং তারপরে ইনফ্লেশনের বিষয়টি এসেছে। আমি একটু উচিত না, আপনার সাথে আমি সূত্র মিলে বলি যে হওয়া উচিত না, এটা তো কোনো একটা দেশের জন্য ভালো হতে পারে না। সার্বভৌমত্ব সবকিছুর সাক্ষী। এটা শুধু আমেরিকা না, এটা যদি উগান্ডার বর্ডার তো এমন উন্মুক্ত থাকা উচিত না। অবশ্যই অবশ্যই, তবে আমেরিকা মানবিক বলেই কিন্তু আমেরিকা হচ্ছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ, সেই জায়গাটি নিয়েও আমাদের আলোচনার বিষয় আছে। আমি একটু মোহাম্মদ আজাদ আপনার কাছে যেতে চাই। আমি একটু, যেহেতু আপনি রিয়েল এস্টেট ডেভেলপারও, ট্রাম্পকে ভোট দেওয়ার আরেকটিও কারণ আছে যে এই রিয়েল এস্টেট মার্কেটটির একটু স্থিতিশীলতা কিংবা ইতিবাচক ভাবে আমি যদি বলি, কারণ ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, রিয়েলিটর সব দিক থেকে। তো আপনার কাছে আমি একটু জানতে চাই রিয়েল এস্টেট মার্কেটটি আসলে ট্রাম্পের আমলে কেমন হবে? থ্যাংক ইউ সাগর ভাই, অনেকদিন দেখা হয় না, দেখা হয়ে গেল যে কোনো একটা মাধ্যমে হোক, অসুবিধা নাই। ভালো আছেন? তারপরে নোপরাপা, মানে বিশেষ করে আজকের যে অর্থনৈতিক বিষয়, ট্রাম্পের আমলে অর্থনীতি কিরকম হবে বা কিরকম যাবে, এই বিষয়টাই হলো আমাদের মুখ্য বিষয়, আজকের আলোচনার বিষয়। তো সেক্ষেত্রে আপনার ইনফ্লেশন বলেন বা হাউজিং ক্রাইসিস বলেন বা আমেরিকান এনার্জির যে মানে ক্রাইসিস আছে বা তার কি প্ল্যান আছে, তার একটা বিশেষ ব্যাখ্যা আছে এখানে। তারপরে আপনার বাইন হাউস যে জিনিসটা, আমি আমার ফিল্ডটা নিয়ে একটু কথা বলি, সেটা হলো যে রিয়েল এস্টেট মার্কেট কেমন যাবে। তো একেবারে সিম্পল, আমি পেনসিলভেনিয়াতে যে কোনো একটা র্যালিতে, এখানে অনেকগুলো র্যালি হয়েছে পেনসিলভেনিয়াতে একটা র্যালিতে গিয়েছিলাম। এটা একেবারেই মানে আমার নিজের কানে আমি শুনেছি যে সে বলেছে যে ইন্টারেস্ট রেট বর্তমানে যে অবস্থায় আছে, সেই ইন্টারেস্ট রেটটা সে কমিয়ে নিয়ে আসবে। এখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেট অলমোস্ট লাইক 8%, 7.87%, সামথিং লাইক দ্যাট। তো অলমোস্ট লাইক 8%, বাট সে বলেছে আমি যদি ক্ষমতায় আসি, উইদিন মান্থের মধ্যে, আমি জানি না সেটা পারবে কিনা, সে ওভার কনফিডেন্ট, এটা আপনারা সবাই জানেন, যখন সে কথা বলে খুব মানে ওভার কনফিডেন্স মানে ভাবেই কথাবার্তা বলে, ওটা 1 মাসের মধ্যে সে পারবে কিনা সেটা আমি জানি না, বাট সে বলছে যে ইন্টারেস্ট রেট 3 to 4% এর মধ্যে নিয়ে আসবে। এটা কিন্তু একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে ইন্টারেস্ট রেট তো এখন অনেক হাই, আপনি যখন ক্ষমতায় আসবেন এটা কি আপনি মানে রিডিউস করতে পারবেন কিনা। সে বলছে যে 3 to 4% এর মধ্যে নিয়ে আসবে। আর তাই যদি হয় তাহলে কিন্তু আপনার রিয়েল এস্টেট মার্কেটটা আপনার অনেক, যারা বায়ার আছে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা ক্রিয়েট হবে। অনেকে কিন্তু ভয়ে বাড়ি কিনতেছে না এই মুহূর্তে, কারণ আপনি 8% আপনার যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে আপনি যদি $500,000 দিয়ে একটা বাড়ি কিনেন, তাহলে আপনি এটা আসলে অ্যাফোর্ডেবল কিনা এসব চিন্তা ভাবনা করে অনেকে কিন্তু বাড়ি কিনছে না। তার সাথে সাথে আমি একটা জিনিস বলবো যে অনেকে আপনারা এটা মানে সাগর ভাই বলে গেছেন, এই জিনিসটা হলো যে ইমিগ্রেশনের যে বিষয়টা, আপনার হাউজিং এ একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। কিরকম? এত মানে আমি ইলিগাল বলবো না, আমি বলবো আনডকুমেন্টেড, কাগজপত্রবিহীন, কাগজপত্রবিহীন এত লোকজন ঢুকে গেছে, আপনার হাউজিং এর একটা বিশেষ ক্রাইসিস সৃষ্টি হয়ে গেছে। তো দেখা যাবে যে এই যে আনডকুমেন্টেড লোকগুলাকে যে ম্যাসিভ, জেডি ভ্যান্স বলছে যে একটা ম্যাসিভ ডিপোর্টেশন হবে, যদি সে ইভেন বলছে যে আর্মিদেরকে নামিয়ে দিবে যেভাবে হোক, মানে এটাকে কন্ট্রোল করার জন্য।
চাচ্ছে কি যে আনডকুমেন্টেড লোকগুলাকে যদি এখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার হাউজিং ক্রাইসিস, রেন্ট, অনেক কিছুই আপনার কন্ট্রোলে চলে আসবে, অনেক কিছু আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে। তো যার কারণে এই ইমিগ্রেশন যে লটা বা যে ইমিগ্রেশনের যে স্লোগানটা ট্রাম্প দিয়ে গেছে, এটা কিন্তু আপনারা সবাই বলে গেছেন যে সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে। তো যার কারণে এখন এই মুহূর্তে বাড়ি, মানে আমি, আমার ওয়াইফ আমাকে বলতেছিল যে মানে সে আরেকটা বাড়ি কিনতে, একটা বাড়ি কিনছে, আরেকটা বাড়ি কিনবে সে। আমরা বলতেছে যে এই মুহূর্তে কি বাড়ি কিনা ঠিক হবে? আমি বলছি যে না, ওয়েট করো, ট্রাম্প 20 তারিখে হোয়াইট হাউসে যাক, সে শপথ গ্রহণ করুক, তারপরে দেখো মানে 2-1 মাস পরে ইন্টারেস্ট রেট একটু ড্রপ করার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা বাড়ি এই মুহূর্তে কিনতে চাচ্ছে তাদেরকে একটু ওয়েট করা আমি মনে করি যে বেটার। আমি একটু জি আবারও আসবো আপনার কাছে। আমি একটু শাহাবুদ্দিন সাগরের কাছে আবারও যেতে চাই। আমি একটু সরাসরি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, যেটি অনেকে সরাসরি বলতে চান না। আমার অনুষ্ঠানে আমি অনেকে, আমেরিকানরা আসলে কি প্রস্তুত নয় একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে দেখার? ওকে, এটা তো পরীক্ষিত, কারণ 2বার আমেরিকানরা চেষ্টা করে দেখছে, 2016 সালেও দেখেছে, 2024 সালেও দেখেছে। এই দুইটা যখন আমরা ফল পেয়ে যাই, ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডের ফল দেখলে বোঝা যায় থার্ড গ্রেডে যায় ফলটা কেমন হবে। আমেরিকানরা যে প্রস্তুত নয়, তারা কিন্তু হাতে কলমে বলে দিয়ে দিয়েছে। গতবার যদিও বা 2016 সালের আপনি ভোটের ব্যবধানটা আপনি দেখবেন, একই সঙ্গে 2024 সালের ভোটের ব্যবধানটা দেখবেন। এই কারণে আমি মনে করি এটা পরীক্ষিত বিষয় যে আসলে আমেরিকানরা প্রস্তুত নয়। যদি হতো, আমার দৃষ্টিতে খুবই স্মার্ট, মানে আমেরিকা পরিচালনার জন্য হিলারির কোনো বিকল্প নেই মনে করা যায়, কিন্তু সেই হিলারিকে মানুষজন ভোট দিয়েছে, তিনি কিন্তু মসনদে বসতে পারেন নাই। ভাইস প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করেছেন, আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু আমেরিকাকে সার্ভ করেছেন। বাইডেন সাহেব প্রেসিডেন্ট হলেও অনেকেই মনে করেন যে ভাইস প্রেসিডেন্ট এই আমেরিকাটাই 4 বছর পরিচালনা করেছেন, এটা অনেকেই মনে করেন। কিন্তু সেই কামালা হ্যারিসও কিন্তু ট্রাম্পের সাথে পেরে উঠলেন না। আচ্ছা, আমি এখন একটু যাই আমেরিকার উদারের বিষয়ে। আমার ব্যক্তিগত কিছু অভিমত আছে, মানুষের কথাও আছে। আপনি অভিবাসনের ক্ষেত্রে অনেকেই গলা ফাটিয়ে ফেলছেন যে ট্রাম্পের অভিবাসনের বিরুদ্ধে অনেকে অবস্থান করতেছেন, বিশেষ করে ডেমোক্রেটরা, উদারপন্থী যারা বলে তারা। আপনি একবার ভেবে দেখেন, আপনি আমি আমেরিকাতে আসার পথে কতটুকু না ব্যাগ পেতে হয়েছে। আমাদের ইন্টারভিউ দেওয়া, মেডিকেল নেওয়া, এয়ারপোর্ট পার করে এখানে আসা, তারপরে আমরা এখানে থিতু হওয়া, নানা বিষয়। আর আপনি একজন মানুষ সীমান্তের কাছাকাছি কোনো প্রকারে চলে আসলো, আমাদের একজন দেবদূত গিয়ে বাসে করে তাকে নিয়ে আসলো, 5 স্টার হোটেলে তাকে রাখা হলো, তার হাতে বিয়ার তুলে দেওয়া হলো, তাকে চুল কাটার টাকা দেওয়া হলো, তিনি আসার সাথে তাকে 278 টাকা বা 300 টাকা পাবে, তিনি মেট্রো কার্ড পেয়ে যাবেন, মানে রাজার হালে তিনি থাকবেন। আমার ঢাকা থেকে, আমার পৃথিবীর যে কোনো দেশ থেকে একটা বন্ধু আসবে, আমি 100 টাকার ম্যানহাটনের হোটেল পেতাম, সেই হোটেল এখন 700 টাকা। ওই দেবদূত গিয়া উনি ডেমোক্রেটের পলিসি বাস্তবায়ন করতে গিয়ে এই সিটির উপর $3 বিলিয়ন বোঝা চাপিয়ে দিলেন, আর তিনি আবার যুদ্ধ করে বললেন যে সীমান্ত ওপেন করা যাবে না। আরে ভাই, আপনার দেওয়ালের চারপাশে যদি আপনি উন্মুক্ত রাখবেন, তাহলে আমার আমেরিকা কেন কিভাবে উন্মুক্ত থাকবে? আমি এত কাটকট পুরে যদি এখানে এসে আমাকে কষ্ট করতে হয়, আর উনি তারপর দিন আসার সাথে সাথে দেবদূতের গাড়িতে করে তিনি নামলেন, মানে একদম মনে হচ্ছে যে বর আদরে তিনি হোটেলে উঠলেন, 5 স্টার হোটেলে গিয়ে এই হোটেলের আপনি চার্জার নষ্ট করে ফেললেন, ওখানে মাইক্রোওভেন নষ্ট করে ফেললেন, কোনো কিছু বিচার করা যাবে না, কোনো কথা বলা যাবে না, ম্যানহাটনের মানুষজন হাঁটতে পারে না। তো এদেরকে যখন আপনি বিতাড়ানোর কথা বলেন, অনেক মানবাধিকার কর্মীরা উদারের কথা বলে, ভাই ভিক্ষা চায় না, আমেরিকার মানুষজন এখন বলে কুত্তা সামলাও। এখন উদারতা মানে এমন নয় আপনি আমার বাসায় দাওয়াত খাবেন, আমার বাসায় আসবেন, আসার সময় আমার ডাইনিং টেবিলটা আপনি চুরমার করে ভেঙে দিয়ে চলে যাবেন, গ্লাসটা উল্টা করে চলে যাবেন, এটা নিয়ে কিন্তু উদারতা না। এটাই হচ্ছে আমেরিকাতে, ট্রাম্প এটাই বন্ধ করতে চাচ্ছে। ট্রাম্প যে পিনাকিদের যেটা বললেন ঢালাও ভাবে যে অভিবাসনের বিরুদ্ধে, সেটা না। আপনি দেখেন তিনি বললেন প্রথম দিন থেকে জন্মসূত্রে যে আপনার নাগরিকত্ব বন্ধের কথা বলতেছেন, যদিও বা এটি অনেক বিতর্কের বিষয়। আপনি দেখেন তিনি আসলেন একটি 14,000 টাকা দিয়ে, মনে করেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেন, তিনি 14,000 টাকা দিয়ে একটা ভিসা নিলেন, তিনি জামাইয়ের মতো করে তিনি বিমানে চড়ে তার ওয়াইফকে নিয়ে আসলেন, নিউ ইয়র্কের কোন হসপিটালে ভর্তি করে দিলেন, $1.5 লক্ষ বিল তুলে দিয়ে তিনি একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে এই দেশ থেকে চলে গেলেন। এই ট্যাক্সের বোঝাটা আমার উপর চাপলো, আমেরিকানদের উপর চাপলো। এটা কেমন উদারতা ভাই? আপনি এটা কেমন উদারতা? বাংলাদেশে যদি একটি স্কয়ার হসপিটালে একটি বাচ্চা প্রসব করাতে হলে তার 5 লাখ টাকা লাগে, আর উনি মাত্র 14,000
টাকা দিয়ে বাংলাদেশে একটি ভিসা নিয়ে 2টা টিকিট করে এনে 2 লাখ টাকা দিয়ে উনি একটি ফুটফুটে সন্তান নিয়ে নিজ দেশে চলে গেলেন, আর বাংলাদেশে স্কেল হসপিটালে একটা বাচ্চা হতে 20 লাখ টাকা লাগে। এটা কি উদারতা? না, শুধু তো বাচ্চা হওয়া নয়, আমেরিকান একটু জাম্প করবো এখানে। হ্যাঁ, জি জি জি, যুক্ত করতে ওকে, পারেন। থ্যাংক ইউ সাগর ভাই, একটা চরম একটা সত্য কথা বলছেন। আপনি তো সাংবাদিক মানুষ, আপনার মতো তো বলার ক্ষমতা আমার নাই, তারপরে একটু অ্যাড করতে চাচ্ছি এখানে। সেটা হলো যে আপনার এই যে ইমিগ্রেশনের যে নীতিটা, এই নীতিটা আপনার ট্রাম্প যেভাবে চিন্তা করেছে, আমি কালকে নোট করেছি জিনিসগুলো, এইটা এই কথার জন্য না, সেই যে নীতিগুলো বলছে ম্যাসিভ ডিপোর্টেশনের সাথে ওয়াল উঠবে, কাটিং দ্য ডাউন লিগাল ইমিগ্রেশন, তারপরে এন্ডিং দ্য বার্থ রেট, তারপরে হলো ভিসা স্ক্রিনিং। ইভেন এখন থেকে যে ভিসাগুলো ইস্যু করা হবে, সেগুলো যাতে কেউ আপনার ফ্রড বা কোনো ফলস কাগজপত্র দিয়ে এই দেশে কেউ ঢুকতে না পারে। সে স্টুডেন্ট হলে তাকে প্রুভ করতে হবে যে হি ইজ এ স্টুডেন্ট। যদি কোনো ফ্যামিলি স্পন্সর বা কোনো কিছুর বিষয় হয়, সেটা তাকে প্রমাণ করে আসতে হবে, কোনো রকমের 2 নম্বরই চলবে না। এটা বলাটা কিন্তু অন্যায় না। আমি মনে করি যে ওই যে জেডি ভ্যান্স একটা কথা বলছিল যে আপনার রিস্টোর দ্য ল অ্যান্ড অর্ডার্স। এখন যদি আপনি রিস্টোর না করেন ল অ্যান্ড অর্ডার্স, আমরা যদি আইনকে না মানি, আইনকে শ্রদ্ধা না করি, আইনকে যদি আমরা সম্মান না করি, তাইলে এদেশে আমরা বাংলাদেশ থেকে চলে আসছি, এদেশে একটা সুন্দর জীবন যাপন করবো, একটা ভালো জীবন যাপন করব, এমনই অবস্থা হয়েছে যে আপনার গ্রোসারি কিনতে গেলে মাথা গরম হয়ে যায়। গ্যাস কিনতে গেলে 4 টাকা 5 টাকা করে গ্যাস কিনছে একবার 399 499, কিন্তু ট্রাম্প ওয়াদা করছে, আমি নোট করে রেখেছি, বলছে যে সে $2 নিয়ে আসবে আপনার গ্যাসের। কিন্তু সম্ভব কিনা আমি একটু সাগর সম্ভব। ওর যে প্ল্যানিং এর মধ্যে যে জিনিসগুলো আছে, ইনফ্লেশনে সেই যেই আপনার ট্রাম্প প্রজেক্ট 2025 এর যে আপনার ওর যে এজেন্ডা সে লিখেছে, সেই এজেন্ডা যদি সে বাস্তবায়িত করতে পারে তাহলে কিন্তু সম্ভব। সে বলছে চায়না থেকে মাত্র 10% আপনার প্রোডাক্ট সে ইম্পোর্ট করবে এই দেশে। এই দেশের যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, এই দেশের যেই কলকারখানাগুলো আছে, সেগুলাকে সচল করতে চায়। তার অনেক ভালো ভালো প্ল্যান আছে। আমার আরেকটা কথা, আমি টু এক্সাইটেড টু শেয়ার উইথ ইউ, যে তাকে 2 বার মেরে ফেলতে চাইছিল, ঠিক আছে? একবার তো কান থেকে যদি আর 1 সুতা এদিকে হইতো, তাহলে কিন্তু সে দুনিয়া থেকে চলে যেত। তো আল্লাহ তাকে একটা বিশেষ কারণে, এটা কিন্তু আপনার ওই যে মিশিগানের যে বাংলাদেশি মুসলমান যে জনগণ ছিল, তারা বলছে যে আল্লাহ তাকে একটা বিশেষ কারণে রেখে গেছে, নাইলে সেদিন হয়তো সে মারা যেত। হ্যাঁ, এই যে বিশ্বের মধ্যে আপনার এই যে যুদ্ধ, ফিলিস্তিনিতে হাজার হাজার লোক মারা যাচ্ছে, ইউক্রেনের যুদ্ধ, বাংলাদেশের পরিস্থিতি, এবং সব ওয়ার্ল্ড ওয়াইড একটা কেমন জানি অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কি করছে বুঝছেন? এটা কিন্তু ট্রাম্প ছাড়া কন্ট্রোল করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে এই দেশে আমরা টাকা পয়সা ইনকাম করতেছি, ট্যাক্স দিতেছি, আমাদের ট্যাক্সের টাকা চলে যাচ্ছে আপনার ওই যুদ্ধ যেসব দেশে হচ্ছে ওই সব দেশে। আমরা তো ওই জন্য ট্যাক্স দিচ্ছি না, আমরা ট্যাক্স দিচ্ছি এই দেশে আমরা সুবিধা নেওয়ার জন্য। অবশ্যই, যে যারা আমরা কঠোর পরিশ্রম করি এদেশের জন্য কিংবা আমাদের জন্য, আমাদের অবশ্যই সেই জায়গাটি থেকে নাগরিক যে দায়িত্ববোধ, সেখান থেকে রাজনৈতিক সচেতন হওয়াটা খুব দরকার। আলোচনা করছি যে ট্রাম্পের আমলে কেমন হবে আমেরিকা, বিশেষ করে অর্থনীতি, অভিবাসন নীতি, যুদ্ধ নীতি নিয়েও আলোচনা করব। সেই সাথে আমি ছোট্ট করে সাগর ভাইয়ের সাথে একটি বিষয়ে একমত এবং একটি উদাহরণ দিতে চাই, যেটি হচ্ছে পিনাকি তালুকদার এবং আমার অভিজ্ঞতা মনে হয় সেমই হবে, যেহেতু আমরা সোশ্যাল ওয়েলফেয়ারে দুইজনই একই প্রতিষ্ঠানে কাজ করি। আর সেটি হচ্ছে, আমি গত সপ্তাহে যখন মেসেসে নিউ ব্র্যান্ডের একটি নাইকি জুতা আমার মেয়েকে কিনে দেওয়ার কথা 2 বার ভেবেছি যে আমি আদৌ কি দিব কিনা। তার পরের দিনই আমি যখন অফিসে যাই, পিনাকি তালুকদার জানেন যে সকালবেলা আমাদের দীর্ঘ লাইন হয় যারা কাস্টমার সার্ভিসে আসেন। আমি ওই রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছি কাস্টমার সার্ভিসে, তখন দেখি মা এবং মেয়ে দুজনেই সেই নাইকির নতুন মডেলের জুতা পরা। তারা কিন্তু আমাদের যে কাস্টমার সার্ভিস, অর্থাৎ পাবলিক চার্জ, অর্থাৎ ক্যাশ এবং ফুড স্ট্যাম্পের যে মানি $200, এবং আমরা $292 হচ্ছে মান্থলি, এবং ক্যাশ হচ্ছে 183 যেটি দেওয়া হয়। এটি হচ্ছে একজন পান।
সে $300 নাইকি জুতা পরতেই পারেন, সবারই অধিকার আছে। কিন্তু এই বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প, যে কারণেই তিনি এত জনপ্রিয়। কারণ এই পাবলিক চার্চের উপরে যারা এই জায়গায় আমি একটু বিষয় শেয়ার করি আপনার সঙ্গে, যে এই যে বিষয়গুলা, যে সাগর ভাই যেটা বললেন যে এসে দেবদূত নিয়ে এসে হোটেলে থাকা, এখন একটা মানুষ যখন আমেরিকাতে আসবে, এসে যদি এই সুবিধাগুলো যদি পেয়ে যায়, সে তো আর কাজ করবে না, তার কাছ থেকে কিন্তু আপনি আর কাজ আশা করতে পারবেন না। কাজ করবে, ক্যাশে করবে। হ্যাঁ, কেন কাজ করবে? তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে যদি বের না হয়, এটা কিন্তু খুব ভালো হবে না। এবং আজাদ ভাইয়ের সাথে আমি একটা বিষয় একটু বলতে চাই, যে দেখুন, ট্রাম্প শপথ নিবেন হচ্ছে জানুয়ারি 20 তারিখ, অনেকদিন বাকি এখনো। এর মধ্যেই কিন্তু তেলের দাম অনেকটা কমেছে। এর মধ্যে কিন্তু ওনার যেহেতু এই যে কি বলে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট একটু কমেছে কিন্তু। তো যদি আর একটু ভালো হয়, এবং ট্রাম্প যদি এবং উনি কিন্তু বিশ্বব্যাপী, আমি যেটা বললাম আগেও, যে প্রায় 4 দশক ধরে উনি যেহেতু সব দিক দিয়ে আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত, এবং উনি ভালো একজন নেগোশিয়েটর, খুব ভালো নেগোশিয়েট করতে পারেন এই জায়গায়। I agree with you. এবং not only that, আজকে একটা মানে ছোট্ট একটু রিভিউ করতে গিয়ে পেলাম যে আপনার চাইল্ড ক্রেডিট যেটা আর কি, হ্যাঁ, এটা $2000 ছিল চাইল্ড ক্রেডিট। হ্যাঁ, সে বলছে আমি এটাকে $5000 করে দিব। তাহলে আমরা কিভাবে বেনিফিটেড হচ্ছি না? আমরা সব দিকেই বেনিফিটেড হচ্ছি। তাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে পেলে আমাদের অনেক উপকার হবে, আমাদের অর্থনীতির অনেক উন্নয়ন হবে। আমি শাহাবুদ্দিন সাগর আরেকটি বিষয় জানতে চাই, যে যুদ্ধের আমেরিকার যে অন্তর্ভুক্তি, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, ইরানের সাথে সবকিছু মিলেই যদি আমি জানতে চাই, ট্রাম্পকে আসলে পারবেন যুদ্ধ থামাতে? ট্রাম্পের 4 বছরে কিন্তু ট্রাম্প কোনো যুদ্ধ সৃষ্টি করেন নাই। ট্রাম্প কিন্তু প্রথম থেকে বলছিলেন, যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, তিনি কিন্তু পাবলিকলি বলেছিলেন যে আমি যদি তাকে এটা 10 মিনিটের মধ্যে এই যুদ্ধ আমি থামাই দিতে পারবো। তিনি বলছে আমি যুদ্ধটা করব ইকোনমিক নিয়ে যুদ্ধ সারা পৃথিবীতে। এখন সারা পৃথিবীতে যেটা তথ্য প্রযুক্তির একটা যুদ্ধ আছে। এখন কিন্তু গাদা বন্দুক নিয়ে বোমা মাইরা দেশ দখল করার মতো যুদ্ধ ট্রাম্প যায় না। যে কারণে ট্রাম্প বলছে কি, যেমন তার বন্ধুত্ব কারা, যে সমস্ত মানুষগুলিকে মানুষজন এক প্রকার ভয় পায়, সে মানুষগুলি কিন্তু তার বন্ধু তার। তো সেই কারণে সে বুঝে গেছে যে তিনি মনে করছেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে যে পাওয়ার আছে সেটা দিয়ে তিনি যুদ্ধ থামাতে পারেন। আমরা শুধু দেখার বাকি। আপনি দেখবেন যে এই ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সে হয়তো থামাই দিতে পারে, কারণ তার কাছে যুদ্ধ থামানোর মেকানিজম গুলি সব আছে। কারণ তিনি তো সবসময় প্রায়োরিটি দেন অর্থনীতিকে। আপনি যখন বুঝাবেন কাউকে, যে কোনো মানুষকে, যে তুমি যুদ্ধ করে তোমার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি তলানিতে চলে যাচ্ছ, তাহলে যুদ্ধ তোমাকে থামাইতেই হবে। এখন আমেরিকা সরাসরি কোনো দেশে যুদ্ধ করে দিয়া দেশ দখলের মতো পরিস্থিতি তো আমেরিকা যাচ্ছে না। যে কারণে ট্রাম্প সবসময় বলছে যে ইউক্রেনে বলেন, মিডল ইস্টে বলেন, আমি যুদ্ধ করে কত টাকা লুজ করেছি আর কত টাকা পেয়েছি। তিনি নানা দেশের উদাহরণ দিয়েছেন। তিনি আফগানিস্তানের কথা বলেছেন, তিনি ইরাকের কথা বলেছেন, তিনি লিবিয়ার কথা বলেছেন। এই যে সমস্ত যুদ্ধের যে তার, সে কিন্তু যুদ্ধের বিরুদ্ধে সবসময় বলে আসছে যে আমি যুদ্ধের বিরুদ্ধে, আমি যুদ্ধ করবো অর্থনৈতিক যুদ্ধ। যেমন চায়নার সাথে বলছে, যখন আপনাদের মনে আছে ভাইরাসের সময় বলছে এটা চাইনিজ ভাইরাস, এবং কিন্তু ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বলছে এটা চাইনিজরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই কাজটা করেছে, পৃথিবীর অর্থনীতি ধ্বংস করার জন্য চাইনিজ ভাইরাস। ইনি প্রথম দিন থেকে বলছে, এখনো বলছে যে 60% করে আমি এখনো শুল্ক আরোপ করবো চাইনিজ পণ্যের উপর। হ্যাঁ, উনি কিন্তু ওনার জায়গায় ঠিক আছে, উনি ব্যবসায়িক। এই যে যেমন ওনাকে এখন কে পরামর্শ দিচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় জায়ান্ট বিজনেসম্যান ইলন মাস্ক, তার হাতে এখন উনি বলছে, আজকে এলন মাস্কের একটা বক্তব্য আমি শুনলাম, তিনি নাকি $2 ট্রিলিয়ন বাঁচাবেন, এই যে বাজেটে $2 ট্রিলিয়ন তিনি সাশ্রয় করবেন বলছেন। তো এই যে মনে করেন আমরা বিতর্ক দেখি কোন জায়গায়, আমরা রাজনৈতিক চোখে যায় দেখি যে আমরা কেউ ডেমোক্রেট, আর বিশেষ করে আমরা যারা বাংলাদেশি অধ্যুষিত এলাকায় থাকি, আমরা বাংলাদেশি, আমরা এই স্টেট গুলিতে থাকি, ডেমোক্রেটদের কথাগুলি শুনতে শুনতে, তাদের প্রতিশ্রুতি শুনতে শুনতে কেন যেন আমরা সবকিছু ভুলে যেতেছি। আপনি 1987 সালের বা এই যে 80 দশকের শেষে রোনাল্ড রিগান যে অ্যামনেস্টি দিয়েছিল ইমিগ্রান্টদের, তারপর থেকে এখন কোনো মানুষ কোনো ধরনের একটা অ্যামনেস্টি দিতে পারে নাই। সারা জীবন ডেমোক্রেটরা বলে গেছে অভিবাসীদের স্বার্থে তারা কাজ করবে, কিন্তু পক্ষান্তরে তারা অভিবাসীদের জন্য কি করেছেন সেটা বিচার্য বিষয়। যদিও বা কোনো কিছু করতে পারে, অভিবাসীদের জন্য কঠোর আইন করে, যদি শুনেন, আপনি যদি কঠোর আইন করে অ্যাসেম্বলির লাইনটা সোজা করা হয়, তাহলে কিন্তু সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারে। বিশৃঙ্খল ভাবে যদি আপনি দাঁড় করে জাতীয় সঙ্গীত গান, কেউ কিন্তু শুনবে না। ট্রাম্প যদি অভিবাসনটাকে, তার হাতে এখন কংগ্রেস, তার হাতে সিনেট, জাস্টিসরাও ধরতে গেলে তার পক্ষেই বেশিরভাগ।
রক্ষণশীল। সেক্ষেত্রে যদি তিনি আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে একটি স্ট্রেট লাইনে দাঁড় করিয়ে সবার কল্যাণ করতে পারে, তাহলে সে কিন্তু অমর হবে। সেটা আমি একটু শেয়ার করি জায়গায়। এই ক্ষেত্রে আমি বলছিলাম গতকাল আমার মেয়েকে কথা প্রসঙ্গে যখন ট্রাম্পের অভিবাসন নীতি আসলো, আমি বললাম যে ট্রাম্পের 4 বছরে যতজনকে ডিপোর্ট করা হয়েছে তার চেয়েও বেশি ডিপোর্ট হয়েছে কিন্তু সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলে। কারেক্ট। কিন্তু আমরা অনেক সময় বলি না যে এটি হচ্ছে আমেরিকার নীতি, যারা ক্রাইম করছে, যাদের কাগজপত্র নেই, যারা এই দেশের জন্য হুমকি স্বরূপ, সে দেশ তো আমেরিকা তো তাদের রাখবে না। ট্রাম্প মুখে বলেন, কিন্তু আমেরিকা কেন, পৃথিবীর কোন দেশ রাখবে? কোন দেশ? আপনার করে শুনেন, আপনি খুবই উদার, আপনি খুবই ভালো, আপনার ঘরে কাজের লোক আসলো, তিনি প্রতিনিয়ত চুরি করেন, তিনি গ্লাস ভাঙেন, তিনি আপনার মেয়ের এই ভ্যানিটি ব্যাগটা চুরি করে নিয়ে যান, আপনি কি তাকে রাখবেন? এটা তো উদারতার কোনো কিছু নাই। আমি দেশকে নিয়ে আসলো, নিউ ইয়র্ক সিটিটাকে ধ্বংস করে দিল। আমি সাগর ভাই এটার উদাহরণটা একটু আমি অন্যভাবে দিয়েছিলাম, আপনার যে উদাহরণটা এটা একটু অন্যভাবে দিয়েছিলাম। সেটা হলো যে আমাকে খুব তাড়াইয়া ধরছে, মানে পেঁচিয়ে ধরছে সময় টিভিতে একটা টক শোতে। তো মেজ বাবাই ছিলেন আমার সাথে কথা বলছিলেন, তো উনি বলতেছিলেন যে এটা ঠিক আছে। তা আমি বললাম যে শুনেন, আপনার বাসার ভিতরে কেউ যদি দরজা ভাঙ্গা ঢুকে বা কিছু বেড়া ভাঙ্গা যদি আপনার বাসার ভিতরে কেউ যদি ঢুকে যায়, হাউ ইউ ফিল ইট? আপনি এটা কিরকম ফিল করবেন? খুবই খারাপ ফিল করবেন না? সেটা হোক আপনার আত্মীয়, সেটা হোক আপনার রিলেটিভ, সেটা হোক আপনার যে কেউ, ইউ আর নট এক্সপেক্টিং দ্যাট। বাট আদার দেন সে যাবে, যদি আমেরিকাতে সে আসতে চায়, সে এমবাসিতে যাবে। একটু আগে সাগর ভাই যে কথাটা বললেন যে সে এমবাসিতে যাবে, সে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, সে প্রসেসিং করবে, সবকিছু করে সিস্টেমটাকে ফলো করে সে এই দেশে আসবে। বেড়াভাঙ্গা আসার তো নিয়ম নাই। তাহলে এই দেশে সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার পক্ষে আমরা কেউই না। পিনাকি তালুকদার, আমি একটা বিষয় বলি যে আগে যে কথাটা আপনারা বললেন যে এই অর্থনীতি, একটা বিষয় শুধু দেখেন, যদি খালি ট্রাম্প তার কেরিয়ার সময় দেয়া, যেহেতু সে কেরিয়ার মানুষ, 26টা মামলা নিয়ে যে লোক আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, তার মধ্যে অবশ্যই কেরিয়ার আছে। সেই কেরিয়ার নিয়ে উনি যদি খালি ইউক্রেন যুদ্ধ বন্ধ করেন, দেখেন পৃথিবীর অর্থনীতিতে বিরাট একটা পরিবর্তন আসবে, বিরাট। এবং যদি গাজার ইস্যুটা যদি একটা সমাধান করতে পারেন, তাহলে তো ট্রাম্প মনে হচ্ছে নেক্সট নোবেল পুরস্কার উনি পেয়ে যাবেন। আমার তো মনে হচ্ছে এই দুইটা যদি, কারণ এই দুইটা পৃথিবীতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইস্যু। গাজাতে গত 3 মাসে প্রায় 40,000-এর বেশি মানুষ মারা গেছে, এটা কিন্তু, এবং তার বেশিরভাগই নারী আর শিশু। এটা আপনার কাউন্টটা হলো 60,000 লোক মারা গেছে। হ্যাঁ, প্রায় 60,000 পিপল গাজাতে মারা গেছে। ভাবা যায়। আমি এই প্রসঙ্গে আমেরিকা কেমন হবে তার সাথে আমার আরেকটি বিষয় যুক্ত করতে হবে, কারণ এই বিষয়টি ট্রাম্পের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি পিনাকি তালুকদারকে দিয়েই শুরু করতে চাই যে কেমন হবে বাংলাদেশের নীতি ট্রাম্পের আমলে। আমি একটু পিনাকি তালুকদার আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ, আমরা জানি যে বড় বড় দেশগুলোর বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন তেমন একটি হয় না, তারপরও কিছু কিছু পরিবর্তন হয় দলীয় কারণে, এবং ট্রাম্প যেহেতু একদম একটু অন্যরকম, তো সেই প্রেক্ষাপটে পিনাকি তালুকদার আপনার কাছে আমি একটু জানতে চাই বাংলাদেশ নীতিতে ট্রাম্পের আমলে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক কেমন হবে? আপনাকে ধন্যবাদ। এটা এই মুহূর্তে আমাদের জন্য আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু বলা যায়। বাংলাদেশের যে, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম যদি ফলো করেন, দেখবেন প্রত্যেকটা গণমাধ্যম এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলছে, যে ট্রাম্প যেহেতু ক্ষমতায় চলে আসছেন, আর কয়েকদিন পরে উনি শপথ নেবেন, এবং উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এই বিষয়গুলো যেমন বলা হওয়ার পরেই এটা নিয়ে ব্যাপক আলোচনা আসলো, তারপরে উনি ক্ষমতায় এসছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ট্রাম্প বিজয়ী হওয়ার পরে উনি বিবৃতি দিয়েছেন সম্পর্ক ভালো হবে। তবে গণমাধ্যমে এই তথ্য আসছে যে আগের বার যখন ট্রাম্প প্রথম ক্ষমতায় আসেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, ঠিক নির্বাচিত হওয়ার কয়েকদিন পরেই একটি সভায় যোগ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে, এবং তিনি তখন বলছিলেন যে পৃথিবীতে অন্ধকার যুগ আসছে। তো সবকিছু তো রেকর্ডে থাকে এখন না, তো সেই জায়গা থেকে ইউনূস এই মুহূর্তে সরে আসছেন। এখন যেহেতু উনি ক্ষমতায় আসছেন, ট্রাম্প কতটুকু পজিটিভলি নেবেন ওনার সাথে সম্পর্কটা, এটা কিন্তু অনেক ভাবার বিষয়। অত সহজ মনে হচ্ছে হবে না। তবে তারপরও যেহেতু একটা সরকার প্রধান, আর আমরা সবসময় জানি যে আমেরিকার যে ফরেন পলিসিতে
খুব বেশি যে পরিবর্তন হয় তা আসলে বলা যায় না। আর সারা পৃথিবীর যদি আমরা হিসাবে আমেরিকা সারা পৃথিবীকে নিয়ে চিন্তা করে, তো সেই জায়গায় বাংলাদেশ তো খুব বড় অর্থনীতি বা বড় পলিসি জায়গাও না। সেই জায়গা থেকে বলা যায় যে এটা কতটুকু হবে সেটা এই মুহূর্তে বলার বিষয় এখনো আসে নাই। তবে সবার মধ্যে কিন্তু একটা আশঙ্কা কাজ করছে যে সম্পর্ক আসলে কোন পর্যায়ে যায়। কারণ বিবৃতিরা তিনি কিছুদিন আগে টুইট করেছিলেন নির্বাচনের কিছুদিন আগে মাত্র। এটাকে অনেকেই অনেকভাবে নিচ্ছেন যে ভোটের রাজনীতি এই বিষয় বলা হচ্ছে, এবং এটা এখন দেখার বিষয় কি হয়। তবে আমি যদি বলি যে গত এই 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 যে ভোটের পর থেকে নভেম্বরের 5 তারিখের পর থেকে যে বাংলাদেশের যে গণমাধ্যম সহ সব জায়গায় যে সব বিশ্লেষণ আসছে খুব পজিটিভ যে আসছে তা বলা যাচ্ছে না। এখন এটা দেখার বিষয়, এখন কি বলা যায়, এক কথায় আসলে বলার মতো বিষয়টা না। এখন এই মুহূর্তে বলা মুশকিল। আমি একটু শাহাবুদ্দিন সাগর এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে একটু জানতে চাই যে আসলে ট্রাম্পের আমলে বাংলাদেশ নীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে কিনা। দেখি উল্লেখযোগ্য পরিবর্তন হয় কিনা, এটা হলো 20 তারিখে একটি বিষয় ডেডলাইন আপনি ধরতে পারেন যে 20 তারিখ ট্রাম্পের যে অভিষেক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দাওয়াত পান কিনা। তিনি কিন্তু এ ধরনের একটি অনুষ্ঠানে একবার এসেছিলেন, তো তিনি তখন নোবেল পুরস্কারও পান নাই। যখন ক্লিনটনের সে অভিষেক অনুষ্ঠানে তিনি প্রফেসর ইউনূস সাহেব কিন্তু যোগ দিয়েছিলেন, আমি যতদূর জানি, যদি ভুল না করি। এবার দেখা যাক, যদি সম্পর্কটি অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশ মনে করে, যেমন আমার যতটুকু জানি আমাদের পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদী আমন্ত্রিত হয়েছেন বা তিনি আসবেন, দেখি তাহলে বাংলাদেশের গুরুত্ব এবং প্রফেসর ইউনূস যদি এই বাংলাদেশে কিন্তু এই সাম্প্রতিক গতবারে 2020 সালে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ পান নাই বা আসেননি, দেখি এবার বোঝা যাবে যদি প্রফেসর ইউনূস সাহেব, আমি একটু ধাঁধার মধ্যে ফেলে রাখলাম, প্রফেসর ইউনূস সাহেব যদি তার অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হন তাহলে বোঝা যাবে যে সম্পর্কটি উষ্ণ। আর যদি তিনি আমন্ত্রিত না হন তাহলে স্বভাবতই ধরে নিতে পারেন যে পরিস্থিতিটা কি ধরনের হবে, এটি সহজে অনুমেয়। তবে আমরা চাই, এটা আপনি যেটা বলছেন আসলে কিছু কিছু দেশ আছে, আমি তো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে স্টেট ডিপার্টমেন্টের নানা স্তর নানা দেশ নিয়ে কাজ করেন। যেমন আপনি হোয়াইট হাউসের সর্বোচ্চ জায়গায় বাইডেন প্রশাসন কোন বিষয় কোন দেশগুলির সাথে ফরেন পলিসি নিয়ে কথা বলবেন সেটি একটি লেভেল আছে। তারপর কোন কোন লেভেলের দেশের সঙ্গে ফরেন পলিসি নিয়ে কথা বলবেন যে আপনার স্টেট ডিপার্টমেন্ট, এ ধরনের আসলে বাংলাদেশের গুরুত্বটা এবার ট্রাম্প প্রশাসনের কাছে কোন স্তরের, যে এটি কোন গ্রেডের মধ্যে রয়েছে সেটার উপর এটা আসলে সম্পর্ক নির্ধারণ করবে। যদি মনে করেন যে গ্রেড ভালো কোনো গ্রেডে না থাকে সম্পর্কের বিষয়টা বা ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি ভালো গ্রেডে না থাকে, হয়তো ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মাথা ঘামাবেন না। যদি মনে করেন যে এটি বউ রাজনীতির কারণে কোনো কারণে যেটা আপার গ্রেডে চলে গেছে, যে বাইডেন ট্রাম্প প্রশাসনের মাথা ঘামানোর বিষয় হচ্ছে, তাইলে কিন্তু আমাদের এটা বিবেচ্য বিষয় হতে পারে। যে ট্রাম্প যদি কোনো বিষয় নিয়ে মাথা ঘামায় যে কোনো দেশ নিয়ে, তাহলে তো নিশ্চয়ই একটি বিবেচ্য বিষয়। তবে আমরা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস সাহেব তার অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত হন কিনা। সেটি বিষয় মোহাম্মদ আজাদ কি যুক্ত করতে চান? কথার মধ্যে সেখানে সে ইনভাইটেড কিনা, আমি এই কিছুদিনের বাংলাদেশের যে পরিস্থিতি এবং ট্রাম্প যে টুইটারে যে একটা মেসেজ দিয়েছিল, সেই মেসেজ আপনি নাকি ভাই অলরেডি এটা মেনশন করে গেছেন, হ্যাঁ, যে একটা মেসেজ দিয়েছেন। আসলে ট্রাম্পকে তো আপনার অবশ্যই বাংলাদেশের একসময় সে বাংলাদেশকে চিনতো না, এটা হয়তো মানে আপনারা অনেকেই জানেন। এখন কিন্তু সে বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেটা কিন্তু সে এখন জানে, এবং সেই দেশ থেকে যে প্রধানমন্ত্রীকে বের করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটাও তার নলেজে আছে। শুধু এইটাই না, বাংলাদেশে যে এই মুহূর্তে খুন খারাপি মারামারি জেল জরিপানা এই যে জিনিসগুলা হচ্ছে, এটা কিন্তু সব নিউজ মিডিয়াতে ওপেনলি প্রচার করা হচ্ছে। তো যেহেতু ট্রাম্প, আমি মনে করি আসলে যেই মানুষটা খুব জোরে সোরে কথা বলে এবং খুব লাউডলি কথা বলে তাদের ভিতরটা খুব পরিষ্কার থাকে। আর যেই লোকটা চাচ্ছে যে ওয়ার্ল্ডের মধ্যে যে অর হচ্ছে, মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এগুলা সে বন্ধ করে দিবে, আর ওই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, ওখানে এরকম মারামারি চলতে থাকবে, আমার মনে হয় ট্রাম্প এই জিনিসটা পছন্দ করবে না এবং সেটাকে সে অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই আরেকটা বিষয় যোগ করি, আমি আমার কাছে যে খবরটা আছে, যে আমি দেখেছি
যে এবারে ট্রাম্পের ক্যাম্পেইনে প্রচুর বাংলাদেশি বিভিন্ন স্টেটের, আপনি দেখবেন মিশিগানে আমি যে একটা ট্রাম্পের শেষ যে নির্বাচনী ক্যাম্পেইন বা জনসভা ছিল, সেখানে কিন্তু আপনি দেখবেন, আমি ছবিগুলি আমার কাছে আছে, যে ফিলাডেলফিয়াতে থাকেন, পেনসিলভেনিয়ার আমাদেরই এক পরিচিত ফ্যামিলির, বাঙালি ফ্যামিলির ছেলে ট্রাম্পের পাশে কিন্তু দাঁড়ানো। মানে বাংলাদেশিরা ট্রাম্পকে রিচ করতে পেরেছে, মানে বাংলাদেশিরা ক্যাম্পেইনের মধ্যে গেছে, এবং বাংলাদেশিদের প্রচুর ভোট, মুসলমানদের প্রচুর ভোট তারা প্রভাবিত করেছে। তো যে কারণে আজাদ ভাই যেটা বলছে সেটা ঠিক আছে, যে আমরা প্রিয়া শাহার ঘটনাটা জানি না। প্রিয়া শাহ নাকি হোয়াইট হাউসে এই যখন বিচার দিতে গেছিল, যে বলা হয়েছিল যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, তখন উনি জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ না, এরকম একটা কিভাবে জিজ্ঞেস করছিল, হয়তো তিনি বাংলাদেশকে চিনেন না, এরকম করে, আমি যদি ভুল না করি। তো সেক্ষেত্রে কিন্তু এবার আমি তো বললাম যে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমি দেখছি যে এবারে যার সেক্রেটারি অফ স্টেট যিনি হওয়ার কথা বলছেন, এখনো হন নাই, তিনি কিন্তু আমাদের এক বাংলাদেশের একটা ইন্টারভিউ ফক্স নিউজে আমি নিচে দিচ্ছি, বাংলাদেশের তরুণ, যে ফিলাডেলফিয়ার কথা বললাম। তো বাংলাদেশের প্রচুর তরুণরা ট্রাম্পের ক্যাম্পেইনে কাজ করেছে এবং বাংলাদেশ সম্পর্কে তিনি সম্যক ধারণা নিয়েছেন। তো সুতরাং আগের 2016 সালের পর 2020 পর্যন্ত যে ট্রাম্প, সেটা এই 2024 ট্রাম্প বাংলাদেশকে নেওয়ার মতো ট্রাম্প না, আমি যেটুকু মনে করি। তিনি হয়তো ভাববেন, তিনি হয়তো দেখবেন, আমরা এখন নেগেটিভ পজিটিভের বিষয় না, তিনি কতটুকু ভাবতে পারবেন। আমি প্রথমেই তো বললি যে আরেকটা কথা একটু অ্যাড করতে চাচ্ছি এখানে, সেটা হলো যে আপনারা হয়তো পরিষ্কার ভালোভাবে জানেন যে ক্লিন্টন ফাউন্ডেশন যেটা আছে, মানে ডাক্তার মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু এখানে সবসময় ডেমোক্রেটিক এবং রিপাবলিকান যে দুইটা, ব্লু এবং যে রেড স্টেট দুইটা আছে, হ্যাঁ, সবসময় কিন্তু সে ব্লু স্টেটের পক্ষে ছিল এবং সবসময় সে ওই ডেমোক্রেটিককেই সাপোর্ট দিয়ে গেছে। এটা কিন্তু ট্রাম্প খুব ভালো করে জানে এবং এটা তার নলেজে আছে। এটা এমন না যে সে এই জিনিসটা ব্লরি, হি ইজ নট ব্লরি অ্যাবাউট ইট, ইজ এ ভেরি ক্লিয়ার যে ডাক্তার মোহাম্মদ ইউনূস সারা যদি অন্য কেউ যদি হইতো, আমি জাস্ট মেনশন করতেছি এই জন্য, ডাক্তার মোহাম্মদ ইউনূস ছাড়া যদি অন্য কেউ হইতো তাহলে ব্যাপারটা একটু অন্যদিকে হয়তো বা যেত। কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সে ক্লিন্টনের সময়ও অনেক ডোনেশন করে গেছে এবং যতবারই ডেমোক্রেটিক ইলেকশন করে সে ওখানে তার একটা ডোনেশন থাকে, এই জিনিসগুলোর জন্য আরো কিছু কথা আছে যেগুলা অলরেডি ট্রাম্প অবগত আছে। সে কারণে এই জিনিসগুলাকে একটু ভিন্নভাবে আমি মনে করি দেখবে এবং বাংলাদেশের মধ্যে একটা ইম্প্যাক্ট হতেও পারে, নাও হতে পারে। যেটা আপনি বলছিলেন যে পররাষ্ট্র নীতি চেঞ্জ হয় কিনা, আসলে এটা এক দেশের আরেক দেশে তো প্রভাব ফেলে না, সেটা আমরা সবাই জানি। তো যার কারণে এটা আসলে সময়ের অপেক্ষা, যেটা সাগর ভাই একটু আগে বলে গেছেন যে এটা সময়ের অপেক্ষা, দেখি মানে সেটি। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, তবে আমি বলতে পারি যে আমরা সৌভাগ্যবান, কারণ ট্রাম্পের আমল মানেই হচ্ছে নতুন নতুন নিউজের উৎপত্তি, আমাদের নিউজের অভাব হবে না। এটি কিন্তু একদম সত্য, যেটা পিনাকি তালুকদার এবং শাহাবুদ্দিন সাগর আপনিও খুব ভালো করে জানেন যে নিউজের ঘাটতি আগামী 4 বছর হচ্ছে না। যেভাবে আমি আপনার সাথে শুধু একটু ছোট করে যোগ দেই, এই যে উনি ওনার টিমের এক একজনের নাম ঘোষণা করছেন, মনে হচ্ছে না বোমা ফুটছে। হ্যাঁ, যেমন গতকালকে উনি বলেছেন, কার কথা জানি, এই যে তুলসী গাবার্ড সহ অনেকেই, না তুলসী গাবার্ড না, আর ইয়াং ম্যান, আরো ইয়াং ম্যান, হচ্ছে ওনার নাম হচ্ছে এই যে পিট হেগসেথ, যে প্রতিরক্ষা মন্ত্রী আসছে, এবং সে তাকে নিয়ে এখন বিরাট এখন আলোচনা চলছে। তো ওনার প্রতিটা ধাপেই আসবে, আলোচনা হবে এবং আমাদের এই টক শো চলবে তার আমলে। ক্যাবিনেট সাজাচ্ছে, সবাইকে কারে কোথায় কিভাবে দিবে সেই আমি আমন্ত্রণ জানিয়ে রাখি শাহাবুদ্দিন সাগর, পিনাকি তালুকদার এবং মোহাম্মদ আজাদ ভবিষ্যতে আরো আলোচনা করব। এবং সবশেষে উপসংহারে আমি সবার কাছ থেকে ছোট্ট করে মন্তব্য আজকের প্রেক্ষাপটে একটু নিয়ে নিতে চাই। শুরুতে শাহাবুদ্দিন সাগর। আপনারা সবাই একটা জিনিস মিস করেছেন, সেটা হলো যে আমরা শুধু ট্রাম্পকে নিয়ে বললাম, যে মেলানিয়া ট্রাম্প কিন্তু বলে দিয়েছেন তিনি পার্ট টাইম ফার্স্ট লেডি হবেন। এটাই হলো বিষয়। তিনি বলছেন যে আমি আর ফুল টাইম ফার্স্ট লেডি হব না, যদি তার ছেলেকে সময় দিবেন, তিনি ফ্লোরিডাতে থাকবেন, তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনে আসবেন তার ছেলের কাছে। তিনি এইটি হলো হোয়াইট হাউসের জন্য আরেকটি বড় সংবাদ, বলে আমি দায়িত্ব পালন করব, তবে আমি ফুল টাইম ফার্স্ট লেডি হব না। এই কোন মানুষ এই পর্যন্ত বলল যে ফুল টাইম ফার্স্ট লেডি হইতে চান না। তিনি মেলানিয়া ট্রাম্প সেটি বলেছেন
তো সেটিও একটি চমক। নিশ্চয়ই তাকে আগের মতো তিনি বলছেন যে আমাকে কোনো ছোটখাটো অনুষ্ঠানে দেখা যাবে না। বড় যদি কোনো অনুষ্ঠান হয়, বড় কোনো দেশ যদি সফর হয় তাহলে আমি প্রেসিডেন্টের সফর সঙ্গী হয়ে যাব এবং বড় অনুষ্ঠানগুলিতে যাব। আমি এই ৪ টি বছর মানে পার্ট টাইম ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করব। যাই হোক আমরা ট্রাম্পের শাসনটা আমরা দেখি ২০ তারিখের পরে যাক। আগেই বলছি যত গর্জে তত বর্ষে না। ট্রাম্প হয়তো কঠিন হবেন, হয়তো মহান হবেন। মোহাম্মদ আজাদ, উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো যে ২৫০০ সাল আমেরিকাতে যে এতগুলো বৎসর এর মধ্যে ৬০ জন নারী মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল প্রেসিডেন্ট হওয়ার জন্য, কেউই কিন্তু হতে পারে নাই। তা আমি বলবো যে হিলারি ক্লিন্টন অনেক পপুলার ছিলেন, তার চেয়েও পপুলার কিন্তু কমলা হ্যারিস না। আর কমলা হ্যারিসকে সবাই বলছে হারার জন্য, তাকে কিন্তু জিতার জন্য কেউ বলে নাই, যার কারণে সে হারছে। হ্যাঁ, সবাই বলছে কমলা হ্যারিস। হ্যাঁ, কমলাকে কেউ জিততে কিন্তু বলে নাই। তো কমলা হারার পিছনে একটাই কারণ, তাকে হারতে বলছে, সেই জন্য সে হারছে। কিন্তু তার লিডারশিপ, তার ব্যাকগ্রাউন্ড, সে ইন্ডিয়ার মানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, মানে বিভিন্ন দিকে চিন্তা করে দেখছি যে এই আপনার ট্রাম্প ভার্সেস কমলা হ্যারিস দুজনই আমাদেরই লোক, ঠিক আছে? আমরা হ্যাপি সবাই। একটু আগে যেটা সাগর ভাই বললেন, আমরা দেখবো কিরকম হচ্ছে। ভালো করলে ভালো, আর খারাপ করলে সেটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করব, সেই সময় আসবে। পিনাকি তালুকদার। ধন্যবাদ। আমি মানে আজাদ ভাইকে একটু বলতে চাই যে কমলা হেরে গেছে, তারপর আমরা আশা করব নেক্সট কোনো আপেল নামে কোনো নারী আসুক, তিনি হয়তো জয়ী হবেন। জয়ী অবশ্যই একদিন হবেন, কোনো না কোনো নারী অবশ্যই জয়ী হবেন। কারণ আমেরিকার যে নির্বাচন সহ আমেরিকার গণতন্ত্রের যে একটা সৌন্দর্য, আপনারা দেখুন সুন্দর একটা নির্বাচন হলো, কোথাও তেমন কোনো সহিংসতা হলো না। এই এত কোটি মানুষ ভোট দিল, আগাম ভোট দিল, নির্বাচনে গিয়ে ভোট দিল, কি সুন্দর একটা পরিবেশ। এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এই যে নির্বাচন শেষ হলো, এই কমলা হ্যারিস এখন তারা ডেমোক্রেট পার্টি থেকে তারা আউট হয়ে যাবে, এই বাইডেন আউট হয়ে যাবে, তারা কিন্তু আর থাকবেন না। কিন্তু আমরা আমাদের দেশে দেখেন, বাংলাদেশে কেউ যদি একজন ইউনিয়ন চেয়ারম্যান হয়, সেও আমৃত্যু চেয়ারম্যান থাকতে চাইবে, তারপর তার ছেলে চেয়ারম্যান হবে, তার নাতি হবে, আর ছাড়বে না, গদি কিন্তু আর কেউ ছাড়তে চায় না। তো এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আমরা যেন শিক্ষা নিই সবাই, এটাই হলো একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমেরিকার যে গণতন্ত্রের যে বিউটি। এবং অবশ্যই একদিন না একদিন কোনো নারী অবশ্যই এখানে প্রেসিডেন্ট হবেন। কারণ নারী আমরা দেখি অন্য সব ক্ষেত্রে যদি নারীরা সব জায়গায় ভালো করছেন, এই জায়গায় কেন পারবেন না? অবশ্যই পারবেন, এবং সেই আশা আমরা থাকবো। আর সবশেষে বলবো, নূপুর চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ। দুইজন যারা কথা বলছেন অনেক ভালো লাগলো। আমরা এই অনেক কিছু জানবো, শুনবো, এবং আপনার এই শো আরো সুন্দরভাবে এগিয়ে যাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ এত ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন, এবং সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা। এবং একই সাথে দর্শক বলে থাকি যে আমার এই শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরি খবর, একই সাথে আপনার সন্তান কিভাবে ভালো স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবে সেই তথ্যগুলো দিয়ে থাকি। বাংলাদেশ থেকে অনেক দর্শক আমার এই অনুষ্ঠানটি দেখে থাকেন, সে কারণে বাংলাদেশের জন্য যারা আমেরিকায় আসতে চান, কিংবা অভিবাসন প্রক্রিয়াটি কেমন হবে, কি ধরনের প্রস্তুতি নিতে হয়, সমস্ত তথ্যই কিন্তু আমরা জানিয়ে থাকি। এবং বিষয় ভিত্তিক আলোচনাও থাকে, যেটি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ থেকে যে কোনো একটি বিষয় বেছে নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকেও আমরা আলোচনা করছি যে বিষয়টি, সেটি হচ্ছে ট্রাম্পের আমলে কেমন হবে অর্থনীতি, একই সাথে বাংলাদেশের সাথে নীতিগত